রেস্তোরাঁয় খেতে, পোশাক কিনতে কিংবা বিমান ভ্রমণে বাড়তি খরচ করতে হবে ভোক্তাদের। এসব পণ্য ও পরিষেবার ওপর কর বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বনানী থেকে যোগ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কমিশনার আব্দুল কাফি এবং উত্তরা থেকে যোগ দিয়েছেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আমি চলে যাচ্ছি আব্দুল কাফি, আপনার কাছে একটু জানতে চাই যে রাজনৈতিক পথ পরিবর্তনের পর আশা করা হচ্ছিল নিত্যপণ্যের দাম কমবে, কিন্তু সেটি কমেনি। এর ওপর আবার বাড়ানো হচ্ছে করের বোঝা। সাধারণ মানুষ যাবে কোথায়? এই হঠাৎ করে আপনার মধ্যবর্তী সময়ে এই করের যে বোঝাটা চাপানো হচ্ছে, করের হার যে বাড়ানো হচ্ছে, এই প্র্যাকটিস থেকে আমরা বের হয়ে এসেছিলাম যে বাজেটের সময় সাধারণত কর হারটা বাড়ানো হয়, কিন্তু মধ্যবর্তী সময়ে যখন মূল্যস্ফীতি 13%-এর মতো, সেই সময়ে করের হার কোনো কোনো আইটেমের ক্ষেত্রে 3 গুণ, কোনো কোনো আইটেমের ক্ষেত্রে 2 গুণ বাড়ানো হচ্ছে। এবং এই আইটেম মানে 43টা যদি হয়, তাহলে এর মধ্যে আমরা জানি না, এনবিআর এখনো সকল আইটেমের নাম প্রকাশ করেনি, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বা সাধারণ আইটেমও হয়তো আছে। এবং যে আইটেমগুলো অলরেডি আমাদের নজরে এসেছে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে কতগুলো আইটেমে 5% থেকে আপনার সেখানে 15% হচ্ছে। যেমন রেস্টুরেন্টে 5 থেকে 15 3 গুণ। তারপরে আপনার তৈরি পোশাকের ক্ষেত্রে 7.5 থেকে 15 হচ্ছে, নন এসি হোটেলে 7.5 থেকে 15 হচ্ছে, বিস্কুট 5 থেকে 15 হচ্ছে, ডিটারজেন্ট, তারপরে সোপ, এগুলো বাড়ানো হচ্ছে। তো তাহলে যদি এটা করা হয় এবং যদি টার্নওভারের যেটা হাইয়েস্ট স্ল্যাব ছিল আইনে 3 কোটি টাকা, 3 কোটির পরে হলো ভ্যাটের, সেই স্ল্যাবটা 50 লাখে নিয়ে আসা হচ্ছে। তার মানে এটা কিন্তু 4 ভাগের 1 ভাগ না, 12 ভাগের 1 ভাগ হচ্ছে মনে হয় না। তো এই যে এতটা চেঞ্জ বাজেটের মাঝখানে, এটা অবশ্যই আমি মনে করি যে শুধুমাত্র ভোক্তারাই না, এখানে কিন্তু ব্যবসায়ীরাও যথেষ্ট চাপের মধ্যে এবং অসুবিধার মধ্যে পড়বে। এই জিনিসটা যেটা করা একান্ত যদি আবশ্যক হয়, তাহলে আমি মনে করি যে এটা ধাপে ধাপে করা যেত। মধ্যবর্তী সময়ে খুব কম হারে বাড়িয়ে এটা করা যেত, কিন্তু এখন করার ফলে আমার মনে হয় যে মুদ্রাস্ফীতি অনেক বেড়ে যাবে এবং এটা এটা মার্কেটে ব্যবসায়ীদের সাথে যদিও অর্থ ভোক্তাদের। উপদেষ্টা বলছেন যে এর তেমন একটা প্রভাব পড়বে না, এই বিষয়ে আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু এবারে চলে যাই মোহাম্মদ ইমরান হাসান, আপনার কাছে একটু জানতে চাই যে বলা হচ্ছে যে রেস্তোরাঁয় খেতে গেলে বাড়তি ভ্যাট দিতে হবে। এই ভ্যাট আসলে কারা দেবে? ক্রেতারা নাকি যারা ব্যবসা করছেন তারা? এর ফলে কি রেস্তোরাঁয় খাবারের দাম বেড়ে যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই ক্রেতারা ভ্যাট দিবে। দেখুন, আমরা বিগত সরকারের আমলেও আমরা ধ্যান দরবার করে অনেক যুদ্ধ করে ভ্যাটের হার 15 থেকে 5-এ নিয়ে আসছিলাম। এইতে কিন্তু গত বছরের এনবিআর এর চেয়ারম্যানের স্টেটমেন্ট ছিল ভ্যাটের হার কমানোতে কিন্তু 19% ভ্যাট আদায় বেড়েছে। তার মানে কি, ভ্যাট আপনি কমিয়েছেন, ভ্যাট আদায় বেড়েছে। আমরা বলে আসছি যে ভ্যাটের হার 3% করার জন্য, যাতে সবাই কাস্টমাররা, যারা সাধারণ মানুষ, কর্মজীবী, শ্রমজীবীরা যারা প্রতিদিন বাইরে খেতে বাধ্য, তারা যাতে 3% ভ্যাট দিতে উৎসাহ বোধ করে। এবং আমাদেরকে ভ্যাটের সাথে ট্যাক্সেশনে একটা ইস্যুজ আছে, ট্যাক্স যেভাবে নির্ধারণ করা হয়, এই প্রক্রিয়া যদি ভ্যাট প্রতিস্থাপন করা হয়, আবার পুনর্নির্ধারণ করা হয়, তাহলে আপনারা দেখবেন যে ট্যাক্সে আমার বাড়ি থেকে ঘর বাড়ি বিক্রি করে ট্যাক্সের টাকা দিতে হবে। এনবিআর এর কারসাজি এটা, এই যে এত বড় সিদ্ধান্ত নিল, স্টেক হোল্ডারের সাথে বসার তারা প্রয়োজন মনে করলো না। আমার কথা হচ্ছে, এই যে অর্থ উপদেষ্টা যখন বুদ্ধিজীবী ছিলেন, যখন উনি বিগত সরকারের সমালোচনা করলেন, যখন উনি বড় বড় কথা বললেন, তখন ওনার মনে হইল না যে দেশটা স্টেবল না। এখন যে অবস্থায় আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আপনি নাগালে আনতে পারেন নাই, বিগত সরকারের আমলে সমস্ত ইউটিলিটি কস্ট ডাবল করেছে, সেটাকে আপনি অ্যাডজাস্ট করেন নাই। আপনি আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, লাস্ট 4 মাস যে আপনার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, ইমরান হাসান, আপনি তো শুরুতেই বললেন যে এই ভ্যাটটা ক্রেতারা দেবে। সেক্ষেত্রে ব্যবসায়ী হিসাবে আপনার এত উত্তেজিত হওয়ার কারণটি একটু যদি ব্যাখ্যা আমি করতেন। উত্তেজিত না, আমি ক্ষুব্ধ। এই জন্য আমি ক্ষুব্ধ, উত্তেজিত। সারা বাংলাদেশ থেকে সমস্ত রেস্তোরাঁ, আজকে 500 কল আমি গ্রহণ করেছি। 15% ভ্যাট আদায়ের নামে আমাদের উপর জুলুম চলবে। কোনো কাস্টমার 15% ভ্যাট দেয় না। এটা ক্রেতা এবং বিক্রেতার সাথে মারামারি হবে। কারণ আপনাকে বুঝতে হবে 15% ইজ অ্যাবসার্ড আমাদের দেশে। আমাদের দেশের মানুষের কি আয় বেড়েছে? ভ্যাটটা আমি কোত্থেকে নেবো? কাস্টমার থেকে আদায় করবো। যখন কাস্টমার এখন চলার মতো গতিই নাই, তারা ওইখানে বসলে টিনের চশমা পরে, চেয়ারে যখন বসে যায়,
মনে করে দেশ ভালো চলতেছে, তারা এসে সাধারণ মানুষের সাথে কথা বলুক দেশটা কিভাবে চলতেছে। জি আমরা ইমরান হাসান, আমরা আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আমি একটু আবারও চলে যাচ্ছি আব্দুল কাফি আপনার কাছে। ইমরান হাসান যেমনটি বলছিলেন যে ক্রেতা এবং ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতির মতো ঘটনাও ঘটতে পারে, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি বলে, এই ভ্যাট কি আসলে এনবিআর পর্যন্ত পৌঁছাবে কিনা? এই ভ্যাট এনবিআর পর্যন্ত পৌঁছাবে না বলে এই সিস্টেমটা করা হয়েছে। এনবিআর এর অসাধু কর্মকর্তারা মাঠ পর্যায়ে লুট ইমরান করার হাসান, জন্য আমি আসলে প্রশ্নটি করেছি আব্দুল কাফির কাছে। আচ্ছা, ঠিক আছে। আসলে এটা একটা ব্যাপার তো আছে এরকম যে যে সমস্ত ক্রেতারা যে সমস্ত ভ্যাট পরিশোধ করে থাকে তার একটা অংশ এনবিআর পায় না, এটা হয়তো সত্য। কিন্তু কথা হচ্ছে যে এই যে হারটা বাড়ানো হলো হঠাৎ করে, এর ফলে ফাঁকিরিয়াটা কিন্তু আরো বাড়বে, প্রবণতা আরো বাড়বে। কিন্তু যেটা ইমরান সাহেব বললেন, কিছু কিছু ক্ষেত্রে রেট কমানোর ফলে ফাঁকি হয়তো কমেছিল, হয়তো মোটা আদায় বেড়েছিল, এটা অনেকটা সত্য। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে এটার মানে ফাঁকির হারটা যেহেতু বেড়ে যাবে, তার মানে এর কিন্তু একটা বড় অংশ হয়তো এনবিআর পাবে না। সেক্ষেত্রে এই প্রশ্ন আসে কিনা যে সরকার অর্থনৈতিক সংস্কারের দিকে মনোযোগ না দিয়ে করের বোঝা চাপানোর কৌশল নিচ্ছে কিনা? সংস্কারটা তো এভাবে হয় না। আমি তো মনে করি যে ওই যেটা ইমরান সাহেব বললেন, ট্যাক্স দিবে কিন্তু ক্রেতা ভোক্তা, কিন্তু কালেক্ট করে কিন্তু ব্যবসায়ীরা। গভর্নমেন্টের পক্ষে ব্যবসায়ীরা কিন্তু এখানে কালেক্টর। কাজেই এখানে তো আমার মনে হয় যে যেহেতু আপনার ভোক্তার সাথে বসার সুযোগ নেই, সেহেতু আপনার কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে বসা প্রয়োজন ছিল। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বাংলাদেশের জনগণের কাছে অ্যাকাউন্টেবল না, ব্যবসায়ীদের কাছে অ্যাকাউন্টেবল না। কিন্তু এনবিআর এবং গভর্নমেন্ট তারা কিন্তু জনগণ এবং ব্যবসায়ীদের কাছে অ্যাকাউন্টেবল। সো তাদের কিন্তু বসা উচিত ছিল এবং তাদের কিন্তু এটা বার্গেন করা উচিত ছিল, সময় নেওয়া উচিত ছিল। সন্দেহ নাই যে রেভিনিউ অনেক দরকার, এটা সন্দেহ নাই। জিডিপি অনেক কম, এটাও সন্দেহ নাই। কিন্তু জিডিপি অনেক কম, সেটা তো বহু আগে থেকেই হয়ে আসতেছে। কিন্তু এটা তো আলোচনা করে এবং ধাপে ধাপে করা উচিত ছিল এবং বাজেটের মাধ্যমে করা উচিত ছিল। এখন হয়তো দুই চারটা আইটেমে কিছু চেঞ্জ করে রেভিনিউ খানিকটা বাড়ানোর উদ্যোগ তারা নিতে পারতেন। কিন্তু এটা অনেক বেশি আমার মনে হয় যে চাপ হয়ে যাচ্ছে। আমাদের সাথেই থাকুন। আমি একটু আবারও চলে যাচ্ছি জনাব ইমরান হাসানের কাছে। আপনার কাছে একটু জানতে চাই যে ভ্যাট বাড়ানোয় জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। আপনি কি এর সাথে একমত কিনা? আর যদি এর সাথে একমত না হয়ে থাকেন তাহলে সেটিরও ব্যাখ্যা জানাবেন, কেন একমত নন? জি দেখুন, ওই ওনাদের বয়স হয়েছে, ওনাদের একটু বোঝা উচিত। ওনাদের এই 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 মানে রিটায়ার্ড মানুষ দিয়ে দেশ চলতে পারে না। ওনারা যেভাবে বলতেছেন যে আপনি যে আপনার বেতন কি বাড়বে কালকে সকালে, আপনি ভ্যাট কিভাবে দিবেন? আমার তো এমনি ক্রেতা কম, মূল্যস্ফীতির কারণে বাজারে কিন্তু ক্রেতা কমে গেছে। আমাদের সমস্ত ব্যবসায় 30-40% সেল কম আছে অনেকগুলো কারণে। মূল্যস্ফীতির কারণে আছে, রাজনৈতিক পরিস্থিতির কারণে আছে, ল অ্যান্ড অর্ডারের অবস্থা খুবই খারাপ। সন্ধ্যার পরে ঢাকা শহরে মানুষ বেরোতে চায় না। সমস্ত রেস্তোরাঁগুলোতে খোঁজ নিতে হবে, আপনি লাইট জ্বললেই দু একজন মানুষ দেখলেই ব্যবসা যে হচ্ছে তা না। শুক্র শনিবার কাউন্ট করে সারা বাংলাদেশে ব্যবসা হয় না। তো সুতরাং আপনাদেরকে ক্ষুদ্র উদ্যোক্তাদের বাঁচাতে হবে। যখনই যে সরকার আসছে সমস্ত জুলুমগুলো যায় ক্ষুদ্র উদ্যোক্তার উপরে। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আপনাকে একটা লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড যদি না দেন, আমি ভ্যাট দিব, ট্যাক্স দিব, আমার পাশের একজন ভ্যাট ট্যাক্স দিবে না, সে এনবিআর এর কর্মকর্তাকে ম্যানেজ করে চলবে, স্ট্রিট ফুডে ভ্যাট দিবে না, ট্যাক্স দিবে না, কিচ্ছু দিবে না, কমপ্লায়েন্স থাকবে না, সেই ইচ্ছা মতন ব্যবসা করতে পারবে। এটা তো অসম প্রতিযোগিতা, এইভাবে তো ব্যবসা সম্ভব না। আমাদের কথা হচ্ছে যদি একটা নীতি করতে হয় সবার জন্য সমান নীতি করা উচিত। এই যে ইএফডি মেশিন এখন পর্যন্ত 5% কাছে পৌঁছায় নাই। যে রেস্টুরেন্টটা ভালো চলতেছে সেখানে দিয়ে রাখছে, তার উপর বেশি জুলুম চলতেছে। এইভাবে একটা রাষ্ট্র আসলে চলতে পারে না। কারণ এই সরকার আসছে একটা লেজিটিমেট ইলেকশন দিবে, ভালো কোনো গভর্নমেন্টকে যারা জনগণ চায় তাদেরকে ব্যবস্থা করে দিবে এবং সংস্কার করবে, যাতে আমরা যে আগে নিষ্পেষিত ছিলাম, এফবিসিসি কে অকার্যকর করে রাখা হয়েছিল দলীয় লেজুর ভিত্তির লোক দিয়ে, আমাদের ব্যাপারে কথা বলার কেউ ছিল না। এখন এসে এফবিসিসি তে প্রশাসক দিয়ে দিছে, সরকারি আমলা, তারা বের হয়ে আমাদের কথা বলবেন, আমরা সে আশা করি। ইমরান হাসান, আপনি থাকুন আমাদের সাথে। একটু চলে যাচ্ছি আব্দুল কাফি, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো যে আইএমএফ এর চাপেই কি এই কর বাড়ানো হয়েছে কিনা, আপনি কি মনে করেন? তো এই আলোচনার মধ্যে নেই, তবে আমরা মিডিয়াতে কিন্তু দেখেছি যে টিভিতে এবং পেপারে বলা হয়েছে পরিষ্কার যে আইএমএফ এর চাপেই করা হচ্ছে এটা, আইএমএফ এর প্রেসক্রিপশন। আমি জানি যে আইএমএফ এর ভালো প্রেসক্রিপশন ছিল 1991 সালে যখন ভ্যাট হয়, তখন এটা কিন্তু আইএমএফ এর প্রেসক্রিপশন ছিল, এটা ভালো পরামর্শ ছিল। কিন্তু অনেক পরামর্শই কিন্তু ভালো হয়তো নয়।
সেটা আমি মনে করি সরকারের সেটাকে ফিল্টারেট করা উচিত, ফিল্টার করে সেটা নেওয়া উচিত। জি, আমরা যেটা এখানে আমার আমাদের মনে হয় উত্তর পেয়ে গেছি। আব্দুল কাফি এবং ইমরান হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।